ডিয়ার গাইস, আজকের এই ভিডিওতে আমরা ন্যারেশন চেঞ্জ করব। আজকের যদি এই ভিডিওটি দেখো, আশা করছি ন্যারেশন চেঞ্জ নিয়ে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না। তোমরা যারা একদমই ন্যারেশন চেঞ্জ যারা বোঝো না, তারাও কিন্তু এই ভিডিওটা দেখার পরে কিন্তু ন্যারেশন চেঞ্জ তোমার কাছে একদম জলের মতো সহজ হয়ে যাবে। খুব সহজে তোমরা ন্যারেশনকে বুঝতে পারবে। যারা বেসিক থেকে এক ন্যারেশন শিখতে চাও, যারা কিচ্ছু পারো ন্যারেশন, একেবারে বেসিক থেকে এই ক্লাসে আমি তোমাদের ন্যারেশন চেঞ্জটা শেখাবো। তোমরা ভিডিওটা ক্লাস শেষ পর্যন্ত দেখো, একেবারে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে ন্যারেশন কী জিনিস। ন্যারেশনটা এত সহজ, তুমি ভাববে এরপরে যে খুব মজা হবে ক্লাসটা করে দেখো। যদি ন্যারেশন একবার শিখে যাও না, আর কয়েকজনের মতো তোমরা কিন্তু ন্যারেশন করতে পারবে। তো চলো, প্রথমে দেখা হচ্ছে ন্যারেশনের আমরা দেখব সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞাটা কোনো দিন পরীক্ষা আসে না, কোনো পরীক্ষাতে আসে না, যে ন্যারেশন কাকে বলে কখনোই আসে না। তবুও আমরা কিন্তু প্রথম থেকে যেহেতু শেখাচ্ছি, তখন কিন্তু দেখো, দেখে রাখবে ন্যারেশন জিনিসটা কি। ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি। ঠিক আছে? উক্তি মানে কি? কোনো কিছু বক্তার বক্তব্যকে তুলে ধরা হয়। উক্তি মানে নেতাজি সুভাষচন্দ্র বলেছিল যে দিল্লি চলো। এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটা ন্যারেশন, উক্তি হলো। ঠিক আছে? তো অর্থাৎ একজন বক্তার বক্তব্যকে যে ব্যক্ত করার উপায় বা তুলে ধরার যে উপায়, যে কৌশলে বক্তার বক্তব্য তুলে ধরা হয়, সেটাকে বলা হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি। তো ন্যারেশন হচ্ছে ২ প্রকার। এক হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি, আর ইনডিরেক্ট মানে হচ্ছে পরোক্ষ উক্তি। এবার ডিরেক্ট ন্যারেশন কি আর ইনডিরেক্ট ন্যারেশনটা কি, সেটা একটু বুঝি। ডিরেক্ট ন্যারেশন কি হচ্ছে দেখো, যখন বক্তার কথা, নিজের কথা, বক্তা তার নিজের কথা, বক্তব্য বা উক্তিকে হুবহু তুলে ধরা হয় বা উদ্ধৃত করা হয়। এখন বক্তার বক্তব্যকে যখন হুবহু তুলে ধরা, কোনো রকম চেঞ্জ করা হয় না, তখন সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। এক্সাম্পলটা দেখো কি বলছে ডিরেক্ট ন্যারেশন এক্সাম্পলটা। রোজ সেইড আই এম এ স্টুডেন্ট। রোজ বলেছিল আমি একজন ছাত্রী। যেমন আমরা বলতে পারি বিরাট কোহলি বলেছিল আমি একজন ক্রিকেটার। ঠিক আছে? তেমনি আমরা ডিরেক্ট ইনডিরেক্টটা কিভাবে বলবো দেখো, যখন বক্তার বক্তব্যকে অন্যের দ্বারা তুলে ধরা হয়, যখন অন্যজন সেই কথাটা বলে, তখন যে পদ্ধতিটা ইউজ করা হয়, যে কৌশলটা ব্যবহার করা হয় কথা বলার, সেইটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। যেমন এক্সাম্পলটা আমরা বলি যদি, যেমন ডিরেক্ট ন্যারেশনে আমরা দেখলাম যে রোজ সেইড আই এম এ স্টুডেন্ট। রোজ বলেছিল আমি একজন ছাত্রী। তাহলে আমরা ইনডিরেক্টটা কি বলবো, যে রোজ বলেছিল যে সে একজন ছাত্রী। আমি রোজের কথাটা যখন আমি তুলে ধরলাম, তখন কি বলবো, রোজ একজন ছাত্রী বলবো। রোজ বলেছিল সে একজন ছাত্রী। আমি যদি বিরাট কোহলি যদি বলে, বিরাট কোহলি বলেছিল আই অ্যাম এ ক্রিকেটার। ঠিক আছে? এবার বিরাট কোহলির কথাটা যদি আমি যদি বলি, তাহলে কি বলবো, বিরাট কোহলি সেইড, বিরাট কোহলি বলেছিল যে সে একজন ক্রিকেটার। তাই তো? এইভাবে বলবো, সে একজন ক্রিকেটার আমি বলবো। ঠিক তেমনি এই যে উপায়টাকে, সেটা ইনডিরেক্ট ন্যারেশন। সে একজন ক্রিকেটার। যখন অন্যের কথাটাকে আমি তুলে ধরছি, তখন সেটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আর যখন বক্তা তার নিজের কথা তুলে ধরছে, তখন সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। এবার ডিরেক্ট ন্যারেশন সবসময় মাথায় রাখবে, ডিরেক্ট ন্যারেশনে কিন্তু এই ইনভার্টেড কমা বা কোটেশন যেটাকে বলা হয়, এগুলো কিন্তু অবশ্যই থাকে। আর ডিরেক্ট ন্যারেশন এটা থাকে, হ্যাঁ। আর ইনডিরেক্ট ন্যারেশনে কখনোই কিন্তু এগুলো কমা কোটেশন থাকে না। সবসময় কিন্তু ফুল স্টপ থাকে, শেষের দিকে কি থাকে, একটা ফুল স্টপ অবশ্যই থাকে। বোঝা গেল ডিরেক্ট ন্যারেশন চেনার উপায় এবং ইনডিরেক্ট ন্যারেশন চেনার উপায়, যে ডিরেক্ট ন্যারেশন সবসময় কিন্তু কমা কোটেশন থাকে, আর ইনডিরেক্ট ন্যারেশনে কমা কোটেশন থাকে না। দেখো, ন্যারেশন জিনিস করার ক্ষেত্রে এই জিনিসগুলোকে আমরা কিন্তু জানতে হবে আমাদের, যে এগুলো কিন্তু সবসময় বারবার কিন্তু এই টার্মগুলো আসে, তোমাদের এই জিনিসগুলো দেখতে হবে। দেখো, রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং ভার্ব, লিঙ্কার, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড ভার্ব, এই 5টা জিনিসকে তোমাদের কিন্তু একেবারে ভালো করে মনে রাখতে হবে, গুলিয়ে ফেললে হবে না, একদম ভালো করে মাথায় রাখতে হবে। খুবই সহজ, কিভাবে দেখো মনে রাখবে। দেখো, আমি যদি বলি এই যে দেখো, এই অংশটুকু কোটেশনের মধ্যে নেই, আর এই অংশটুকু কোটেশনের ভিতরে আছে, বুঝতে পারলা? তাহলে এই অংশটুকু দেখো, এই যে অংশটুকু রোজ সেইড, ঠিক আছে, এই পুরো অংশটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। কি বললাম? রিপোর্টিং স্পিচ। তাহলে এই অংশটুকু কি, কোটেশনের বাইরের অংশ এটা। তাহলে কোটেশনের বাইরের অংশটাকে কি বলা হয়? রিপোর্টিং স্পিচ। কমা কোটেশনের বাইরের অংশটাকে কি বলা হয়? রিপোর্টিং স্পিচ। মাথা রাখতে হবে। তাহলে রিপোর্টিং স্পিচ কাকে বলে? কমা কোটেশনের বা সম্পূর্ণ বাইরের যে সম্পূর্ণ অংশটাকে, সেটাকে বলা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর আমি যদি বলি কমা কোটেশনের ভিতরের যে সম্পূর্ণ অংশ, এই যে আম স্টুডেন্ট, দেখো কোটেশনের ভিতরে আছে এটা, তাহলে এই অংশটুকুকে বলা হচ্ছে কি? রিপোর্টেড স্পিচ। কি বলা হচ্ছে? রিপোর্টেড স্পিচ। তাহলে কমা কোটেশনের ভেতরের সম্পূর্ণ অংশটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। মাথায় রাখতে হবে দুটো। এবার দেখো, এই অংশটুকু কি বললাম? রিপোর্টিং। এই অংশটুকুকে বললাম রিপোর্টিং স্পিচ, তাই তো? এই রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটা দেখো, সেইট,
এই সেইড ভার্বটা হলো রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটা থাকে সেটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। সোজা কথায় বলতে গেলে, একদম সোজা কথা পাতি কথায় বলতে গেলে, কোটেশনের কমা কোটেশনের বাইরে যে ভার্বটা থাকে, কমা কোটেশনের বাইরে দিকে যে ভার্বটা থাকে সেটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তোমরা রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং স্পিচ যদি গুলিয়ে যায়, সবসময় মাথা রাখবে কমা কোটেশনের একটা ভিতরের অংশ, একটা বাইরের অংশ, এইভাবে মাথা রাখতে হবে। কমা কোটেশনের বাইরের ভার্বটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই যে দেখো এই অংশটুকু রিপোর্টেড স্পিচ বলা হচ্ছে। এই রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা রয়েছে, যেমন এম ভার্বটা রয়েছে, এইটাকে বলা হচ্ছে রিপোর্টেড ভার্ব। তাহলে কমা কোটেশনের ভেতরে যে ভার্বটা থাকে সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড ভার্ব। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। এবার শর্টকাট আমি বলি, রিপোর্টিং এর মানে কমা কোটেশনের বাইরে, কমা কোটেশনের বাইরে। এবার রিপোর্টেড বললে কমা কোটেশনের ভেতরে। মাথা রাখতে হবে রিপোর্টেড মানে উদ্ধৃত, যেটা কমা কোটেশনের ভেতরে থাকে। ক্লিয়ার সবার? এবার তোমাদের আসল গল্পটা এখানেই। এখান থেকে তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এগুলো তো জানার বিশেষ বিশেষ একদম বেসিক কিছু জানার। এবার ন্যারেশন চেঞ্জের যে রুলসগুলো, এইগুলো তোমাদের কিছু ভালো করে, খুব ভালো করে, সুন্দর করে বুঝতে হবে এবং তোমাদের মুখস্থ করে নিতে হবে। কিছু মুখস্থ না করলেও দেখবে যে তোমরা যখন প্র্যাকটিস করবে অটোমেটিক্যালি পারবে। দেখো, প্রথম নিয়ম কি? ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন পরিবর্তন করার নিয়ম। প্রথম নিয়ম কি হচ্ছে তোমাদের? প্রথম নিয়ম হচ্ছে, দেখো, কমা কোটেশন তুলে দিতে হবে। কমা কোটেশন মানে যে দেখালাম তোমাদের, এই কমাগুলো এগুলোকে তুলে দিতে হবে। এই যে দেখো, আমরা এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করেছি। তো এই যে কমা কোটেশন এগুলো থাকে, এইগুলো প্রথমে তোমার কাজ হচ্ছে এগুলোকে ডিলিট করতে হবে। তাই তো? এগুলো কি করতে হবে? একদম ডিলিট করে দিতে হবে। তোমাকে আর রাখা যাবে না এখানে ইনডিরেক্ট করলে। রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচকে একটি লিঙ্কার দ্বারা যুক্ত করতে হবে। মানে রিপোর্টিং, মাথা রাখাচ্ছে তো, রিপোর্টিং স্পিচ মানে হচ্ছে তোমার কমা কোটেশনের বাইরের অংশ, আর রিপোর্টেড স্পিচ মানে কমা কোটেশনের ভিতরের অংশ। পুরো অংশটাকে যুক্ত করতে হবে। কি দ্বারা যুক্ত করতে হবে? একটি লিঙ্কার দ্বারা যুক্ত করতে হবে। এই লিঙ্কারটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, মাথা রাখতে হবে। যেমন দ্যাট লিঙ্কার বসবে কোন ক্ষেত্রে? যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, সেটা কি হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে সেটা দ্যাট দিয়ে যুক্ত করতে হবে। আর যদি সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে তোমাদের ইফ বা ওয়েদার বসাতে হবে যে কোনো, অথবা যদি সেখানে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএইচ বসাতে হবে। এগুলো কি হচ্ছে? যেমন হাউ, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, এগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড। এগুলো ডিটেলসে ক্লাস আমি পরের দিকে করাবো, ঠিক আছে? প্রত্যেকটা সেন্টেন্স অনুসারে যে কিভাবে নারেশন চেঞ্জ করা হয় এগুলো পরের দিকে ক্লাসগুলো করাবো ধীরে ধীরে। এবং ইম্পারেটিভ সেন্টেন্সে কি আমরা ব্যবহার করব? টু অথবা নট টু, এগুলো ব্যবহার করব। জাস্ট এইটুকু মাথায় রাখতে হবে। তোমরা প্রথমত এই জায়গাটুকু আগে মুখস্থ রাখো যে লিঙ্কার হিসেবে তোমাদের দ্যাট বসাতে হবে। যাই হোক, এটাকে মনে রাখবে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা আগে করাবো। নেক্সট রুল দেখো, যেটা এর আগেও বললাম যে ইনডিরেক্ট ন্যারেশন যখন পরিবর্তন করা হয়ে গেল তখন কিন্তু মাথায় রাখতে হবে সবার শেষে কিন্তু ফুল স্টপ চিহ্ন বসাতে হবে। সেটা প্রশ্ন চিহ্ন, ইনডিরেক্ট ন্যারেশন প্রশ্ন চিহ্ন থাক, বা তোমার হচ্ছে ইন্টারোগেটিভ সাইন থাক, বা এক্সক্লেমেটরি সেন্টেন্স থাক, সেখানে সাইন থাক, যাই থাক না কেন, কিন্তু ইনডিরেক্ট ন্যারেশন করার শেষে কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু ফুল স্টপ চিহ্ন বসাতেই হবে। এবার অর্থ অনুসারে, এইটা তোমাদের সব থেকে বেশি জন ভুল করো, এইটা তোমরা খুব ভালো করে সুন্দর করে বুঝে নাও। এই জায়গাটায় আসলে স্টুডেন্টরা ভুল করে। তো তোমাদের কিন্তু এইটা খুব ভালো করে মনে রাখো, এই নিয়মটা দেখো। এই জন্য এই নিয়মটাকে আমি প্রথমে প্রায়োরিটি দিয়েছি। দেখো, অর্থ অনুসারে প্রোনাউনের পরিবর্তন করতে হবে। এই প্রোনাউনের পরিবর্তনটাই বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ভুল করে। তো তোমাদের এটা খুব ভালো করে ভাইটাল জিনিস, ভালো করে মনে রাখো। তোমরা জানো যে ফার্স্ট পার্সনের মধ্যে কে কে আছে? সোজা কথা যদি বলি, ফার্স্ট পার্সনের মধ্যে রয়েছে হচ্ছে তোমার আই এবং উই। সেকেন্ড পার্সনের মধ্যে কে রয়েছে? ইউ। থার্ড পার্সনের মধ্যে কে রয়েছে? হি, সি, ইট, কোনো একটা নাম বা কোনো একটা ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তো প্রথমে দেওয়া হচ্ছে তোমাদের কি? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে কি? আই, উই যদি তুমি দেখতে পাও, কোথায় দেখতে পাবে? এই যে কোটেশনের ভেতরে, ঠিক আছে? কোটেশনের ভেতরে যদি আই, উই দেখতে পাও, ঠিক আছে, তাহলে সেটাকে কিভাবে পরিবর্তন করতে হবে সেটা মাথায় রাখো। রিপোর্টিং স্পিচের, অর্থাৎ রিপোর্টিং স্পিচ মানে কোটেশনের বাইরের কি অনুসারে? সাবজেক্ট অনুসারে কিন্তু পরিবর্তন করতে হবে। খুবই ভাইটাল জিনিস। ফার্স্ট পার্সন যদি দেখতে পাও, তুমি আই বা উই দেখতে পাও কোথায়?
কোটেশনের ভেতরে যদি তুমি দেখতে পাও, কোটেশনটার ভেতরে যদি দেখতে পাও, তাহলে তোমাকে এই দিকের সাবজেক্ট যে রয়েছে সেই অনুসারে পরিবর্তন করতে হবে। মাথায় রাখো, ভালো করে বুঝে নাও যে ফার্স্ট পারসন যদি আই উই থাকে তাহলে কোটেশনের বাইরের যে সাবজেক্ট রয়েছে সেই অনুসারে তোমাকে প্রোনাউনটা পরিবর্তন করতে হবে। নেক্সট হচ্ছে কি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন তুমি যদি ইউ দেখতে পাও, অর্থাৎ কোটেশনের ভিতরে যদি তুমি ইউ দেখতে পাও, যে কোটেশনের ভিতরে ইউ আছে, তাহলে সেটাকে রিপোর্টিং স্পিচের, অর্থাৎ এই কোটেশনের বাইরের যে অবজেক্ট রয়েছে কি অনুসারে, অবজেক্ট অনুসারে, ঠিক আছে, বাইরের দিকের অবজেক্ট অনুসারে কিন্তু তোমাকে পরিবর্তন করতে হবে। এক্সপ্লেনেশন যখন এক্সাম্পলগুলো দেখাবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা তোমাদের। জাস্ট নিয়মটা একবার পড়ে নাও। আর যদি থার্ড পারসন থাকে, হি সি ইট কোনো নাম, তাহলে কোনো রকম পরিবর্তন করা যাবে না, সেইটাই হবে। দেখো এক্সাম্পলগুলো একদম বুঝিয়ে দেবো, একেবারে জলের মতো সহজ হয়ে যাবে। দেখো প্রথম এক্সাম্পলটা দেখো কি বলছে, আক্তারুল সেইট আই ডু ইট, ঠিক আছে, আমি এটা করি। তো কি হচ্ছে দেখো, আক্তারুল বলেছিল আমি এটা করি, ঠিক আছে। তাহলে আমরা কি দেখো, তোমাদের এই অংশটুকু আগে করতে হবে। দেখো আক্তারুল, আক্তারুল লিখি, দেখো এটা ডিরেক্ট নেশন কিন্তু, হ্যাঁ এটা ইনডিরেক্ট। কিভাবে পরিবর্তন করে দেখো, আক্তারুল আক্তারুল, সেইট ছিল সেইট বসিয়েছি, কোনো রকম চেঞ্জ হয়েছে এখানে, কোনো রকম চেঞ্জ হয়নি। কিন্তু যদি এখানে সেইট টু থাকতো তাহলে তোমাকে কিন্তু এখানে টোল বসাতে হতো, ঠিক আছে। সেইট টুর পরে কিন্তু অবশ্যই কিন্তু একটা অবজেক্ট কিন্তু একটা থাকেই, শুধুমাত্র সেইট টু বসলে তারপরে এরকম কিছু বসবে না, এরকমটা কখনো হতে পারে না। তো আক্তারুল সেইড হলো, এইটুকু বোঝা গেছে ক্লিয়ার, কোনো রকম কিছু চেঞ্জ হয়নি, এখানে যা ছিল এখানেও তাই লেখা হয়েছে। এবার বললাম যে কি, এই যে বাইরের অংশ কোটেশনের এবং কোটেশনের ভেতরের অংশ, এইটাকে যোগ করার জন্য একটা লিঙ্কার বসাতে হবে। আমরা বলেছিলাম যে লিখি বসাতে হবে, এই যে বাইরের অংশ এবং ভেতরের অংশটাকে যোগ করার অংশ জন্য একটা লিঙ্কার, যেমন দ্যাট বসাতে হবে। এটা কেন দ্যাট বসাতে হলো, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা কোনো বক্তার বক্তব্যকে পেশ করা হয়, সাধারণভাবে কোনো কিছু বলা হয়, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমি তো পরে আরেকটা আলোচনা করেছি আগের আগে। দেখো কি হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের কারণে আমরা এখানে লিঙ্কার হিসেবে কি বসালাম, দ্যাট বসালাম। এবার আসল গল্পটা তোমাদের হচ্ছে এখানে প্রোনাউনটা। দেখো প্রোনাউনটা ভালো করে এখানে বোঝো, বাকিগুলো আমি পরের দিকে বোঝাই, পরের রুলসে। এখানে জাস্ট শুধু প্রোনাউনের পরিবর্তনটাকে দেখো। এইবার এখানে দেখো এইটুকু তো কোনো পরিবর্তন হয়নি, এটুকু লিখেছি, দ্যাট লিখেছি। এইবার দেখো আইটা এখানে কি হয়ে গেছে, এবার দেখো এখানে আই বসেনি আর হি বসেছে। এবার হি কেন বসলো দেখো, বুঝো ভালো করে। এখানে আমি বলা হলো যে এখানে যদি ফার্স্ট পারসন থাকে, এইদিকে এইদিকে আর কি, এই জায়গাটায় ফার্স্ট পারসন থাকে, আছে না ফার্স্ট পারসন, দেখো ফার্স্ট পারসন আছে না, এই ফার্স্ট পারসন যদি থাকে তাহলে কি অনুসারে বললাম, এই দিকের সাবজেক্ট অনুসারে। এখানে সাবজেক্ট রয়েছে আক্তারুল, দেখো এই আক্তারুল ছেলে না মেয়ে, যেহেতু ছেলে, এই কারণে আমাকে প্রোনাউনটা বসাতে হবে হি। কি বসাতে হবে, হি। যদি এখানে মেয়ে থাকতো তাহলে আমরা এখানে সি বসাতাম। ক্লিয়ার। এইখানের যদি সাবজেক্ট থাকে, এই অংশটুকুর সাবজেক্ট, সাবজেক্ট ওনটা কিভাবে পরিবর্তন হবে, আই যদি থাকে তাহলে এই দিকের আই থাকলে এদিকে সাবজেক্ট অনুসারে, এখানে আক্তারুল হি বসলো। বোঝা গেছে ক্লিয়ার এইটুকু। এবার এখানে দুটা ডিড হয়েছে, এবার কেন হয়েছে এগুলার ক্লাস আমি নেক্সট রুলসে দেখাবো, ঠিক আছে। তো যাই হোক মনে রাখবে যে এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এখানে পাস্ট ইনডিফিনিট করতে হয়। জাস্ট বলে রাখলাম, পরের দিকে আরো ভালো করে ক্লিয়ার করে বোঝাবো এই জিনিসটা, টেন্সের রুলস নিয়ে একটা। দেখো এইটা বোঝা গেল কিনা, দেখো আইটা এখানে হি হলো কেন, আইটা হি হলো কারণ এখানে আক্তারুলটা হচ্ছে ছেলে, এইটা অনুসারে সাবজেক্ট অনুসারে বসছে। এখানে বলা হয়েছে যে ফার্স্ট পারসন যদি থাকে তাহলে রিপোর্টিং স্পিচ অর্থাৎ কোটেশনের বাইরের দিকের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। দেখো পরেরটাতে আরো ক্লিয়ার হয়ে যাবে, দেখো কয়েকটা রুলস দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এবার এখানে বলা হয়েছে দেখো, রানা সেইড টু মি ইউ আর এ গুড বয়। তো রানা, দেখো রানা আছে, আমি বলা হলো যে সেইড টু থাকলে সেটা সেইড টু থাকবে না, সেটা টোল্ড হয়ে যাবে। দেখো সেইড টু থাকার কারণে এখানে টোল্ড হয়ে যাবে। আর মাথায় রাখবে সেইড টু থাকলে অবশ্যই কিন্তু তারপরে কিন্তু একটা অবজেক্ট থাকবে। এখানে কিন্তু আর ডাক্তারুলের পরে সেইডের পরে আর কিছু নেই কিন্তু। আক্তারুল সেইড টু যদি আরেকটা জিনিস থাকতো যে আক্তারুল সেইড টু মি, তাহলে এখানে টোল্ড হতো এখানে এদিকে। যেহেতু এখানে একটাই আছে আর পরে অবজেক্ট নেই, সাবজেক্টটুকুই আছে, সেখানে কিন্তু সেইডই বসলো। এবার এখানে সেইড টু থাকার কারণে এখানে টোল্ড হলো, আর এখানে মি ছিল, এখানে মি বসেছে। দেখো এইটুকু ক্লিয়ার। তাহলে মাথায় রাখবে এখানে রানা সেইড টু মি, রানা টোল্ড মি হলো, এইটুকু। সেইড টুটা কি পরিবর্তন হলো, টোল্ড হলো, মাথায় রাখতে হবে। এটা অ্যাসার্টিভের ক্ষেত্রে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইড টু থাকলে টোল্ড হয়।
আর ইউ আর এ গুড বয়। তাহলে এবার দেখো লিঙ্কার হিসেবে কি বসানো হয়েছে? দ্যাট। কেন লিঙ্কার হিসেবে দ্যাট বসানো হয়েছে? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। বলা হলো যে লিঙ্কার হিসেবে দ্যাট বসাতে হবে যদি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। ক্লিয়ার? এবারের প্রোনাউন পরিবর্তনটা দেখো, এইখানে কি ছিল? ইউ। ইউটা কি পার্সন? ইউটা হচ্ছে কি সেকেন্ড পার্সন। দেখো লেখানো হয়েছে, দেখো সেকেন্ড পার্সন ইউ। ইউ যদি সেকেন্ড পার্সন হয় তাহলে কি বলা হলো? এই দিকের এই অংশটুকুর, এই কোটেশনের বাইরের অংশটুকুর অবজেক্ট অনুসারে পরিবর্তন করবে। এখানে অবজেক্ট কে বলো? অবজেক্ট দেখো এখানে মি রয়েছে, তাই না? মি। তাহলে এই ইউটা কি অনুসারে পরিবর্তিত হবে? এখানে মি অনুসারে পরিবর্তিত হবে। এবং যেহেতু মাথা রাখবে এই অংশটুকু পুরোটা হচ্ছে, আমরা এই অংশটুকু পুরোটাই হচ্ছে এখানে দেখো এখানে ইউটা সাবজেক্টের জায়গায় বসে আছে, সুতরাং এইটা এখানে কিন্তু মি বসালে কিন্তু হবে না। মিয়ের যে সাবজেক্টিভ ফর্ম, সেই সাবজেক্টিভ ফর্মটা বসাতে হবে। এই মিয়ের সাবজেক্টিভ ফর্ম কি, এগুলো কিন্তু আমি এখানে পরের দিকে এই ছকটাতে, এগুলো ছকগুলোতে দিয়েছি, পরের দিকে দেখো বুঝতে পারবে। দেখো এই মিয়ের হচ্ছে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, সুতরাং এখানে মি কখনো এখানে সাবজেক্টের জায়গায় বসতে পারে না। এখানে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই হিসেবে এখানে বসলো। বোঝা গেল? আর মাথায় রাখবে এম ইজার থাকলে ওয়াজ ওয়ার হয়, এটা পরে আরো ডিটেলসে আলোচনা করব। আর গুড বয় দেখে দেখে লেখা হলো। ক্লিয়ার এটুকু? তাহলে ইউটা কি হলো? এখানে মেয়ের জন্য কিন্তু আই হলো। আইটা কেন হলো? মিটা অবজেক্টিভ ফর্ম আর মেয়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, ঠিক আছে? এই জন্য হচ্ছে আই। ক্লিয়ার? এটা কিন্তু দেখো, এটা ফার্স্ট পার্সনের দেখলাম, এটা সেকেন্ড পার্সনে দেখলাম। এবার থার্ড পার্সনের নিয়মটা দেখবো আমরা। দেখো কি বলছে এখানে, সি সেইড টু মি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে দেখো এখানে সি সেইড টু মি থাকলে কি করতে হবে? সি টোল্ড মি দ্যাট। আর এখানে লিঙ্কার হিসেবে কি বসানো হয়েছে? দ্যাট। মাথায় রাখবে দ্যাট বসানো হয়েছে লিঙ্কার। এবার দেখো এইবারে এটা কি রয়েছে? হি। বলা হলো যে হিটা কি থার্ড পার্সন, এই ভিতরের অংশটুকুর কথা বলছি। হিটা যেহেতু থার্ড পার্সন তাহলে এইখানে কোনো রকম পরিবর্তন করা যাবে না, তো হি বসবে এখানে। বোঝা গেল? তাহলে সি টোল্ড মি দ্যাট হি। আর এইখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে হ্যাজটা কিন্তু হ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তাহলে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, ঠিক আছে? মাথায় রাখতে হবে। এগুলো পরের দিকে আরো ডিটেলস আলোচনা করব। ডান দ্য ওয়ার্ক, ডান দ্য ওয়ার্ক। তোমরা শুধু এই অংশটুকুতে প্রোনাউনের পরিবর্তনটা বুঝতে পারলে কিনা এইটুকু আমাকে বলবে। যদি প্রোনাউনের পরিবর্তনটা বুঝতে পারো তাহলে পরের গুলোকেও ইজিলি বুঝতে পারবে। এই প্রোনাউনটাই কিন্তু, প্রোনাউনের জায়গাটাই অনেক স্টুডেন্ট ভুল করে। দেখো এটুকু ক্লিয়ার? নেক্সট হচ্ছে দেখো আবারও আমি পরে একটা দিয়েছে, এটাও ফার্স্ট পার্সন নিয়মের সঙ্গে। কি বলছে? দে সেইড উই উইল প্লে নাও। তো দে সেইড দেখো এইটুকু দেখতে পেলাম, এইটুকু দেখলাম। এখানে কিন্তু আর টোল্ড হয়নি। কেন হয়নি বলো তো? এখানে সেইড টু নেই, এখানে এই জন্য কিন্তু টোল্ড হয়নি, সেইড বসেছে। লিঙ্কার হিসেবে কি বসাবো আমরা? দ্যাট বসানো হয়েছে। এবার ভালো করে বোঝো এবারে উইটা কি পার্সন? উইটা তো ফার্স্ট পার্সন, আমরা দেখেছি উইটা ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কি অনুসারে পরিবর্তন হয়? এই দিকের সাবজেক্ট অনুসারে, অর্থাৎ দে অনুসারে বসবে। এখানে তো অবজেক্ট নেই। আচ্ছা যাই হোক, অবজেক্ট না থাক তবেই কিন্তু, তবুও কিন্তু এখানে তোমাকে সাবজেক্ট হিসেবেই বসাতে হবে, এখানে সাবজেক্ট অনুসারে। তো সাবজেক্ট দেটা তো সাবজেক্টিভ ফর্মই, তো সুতরাং এখানে দে সাবজেক্টিভ ফর্মই এটা, তো দে বসবে এখানে। আর এখানে দেখো এই যে উইল রয়েছে, উইলটা কিন্তু উড হয়ে যায়, উড প্লে। আর নাউটা কিন্তু কি হয়ে গেল? দেন। মাথায় রাখতে হবে এই কিছু কিছু ওয়ার্ডের পরিবর্তন হয় যে নাউটা দেন হয়ে যায়, এগুলো কিন্তু ওয়ার্ডের পরিবর্তন, পরের রুলসে আমি আলোচনা করছি। এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা বলো একেবারে? ক্লিয়ার সবার আশা করি। এবার তোমাদের এই ফর্মটা কিন্তু মুখস্থ নিয়ে করে নিতে হবে। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম আর পজিটিভ ফর্ম, এই তিনটি কিন্তু প্রোনাউনের যে ফর্মগুলো, রূপ আছে, এটা কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। যেমন আই সাবজেক্টিভ ফর্ম হিসেবে বসবে, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কিন্তু মি। মাথায় রাখতে হবে, যেমন এখানে আমরা দেখলাম এই অবজেক্টিভ ফর্ম, এখানে আমরা একটা খেয়াল করলাম যেখানে এখানে মি ছিল, এখানে কিন্তু আর মি বসছে না, এখানে সাবজেক্টিভ ফর্মটা বসাতে পার। যেহেতু সাবজেক্টের জায়গায় বসেছে তাহলে কিন্তু এখানে আই বসাতে হবে। আবার এইদিকে যদি এটা মি এখানে যদি থাকতো তাহলে এখানে কিন্তু আবার অবজেক্টিভ ফর্ম বসবে। আবার পজিটিভ ফর্ম হচ্ছে কিন্তু মাই। এবার পজিটিভ ফর্ম মাইতে কেমন করে? এখানে কথা হলো মাই পেন, মাই হাউস এরকম হতে পারে, তাই বলে আই পেন, মি পেন এরকম কিন্তু হবে না। সুতরাং অধিকার অর্থে বোঝালে কিন্তু অবশ্যই তোমাকে এই মাই এর ইউজটা ব্যবহার করতে হবে। আর উই থাকলে কি করতে হবে? উই এর অবজেক্টিভ ফর্ম আস, পজিটিভ ফর্ম আওয়ার। ইউ এর
অবজেক্টিভ ফর্ম ইউই হয়, পজিটিভ ফর্ম হচ্ছে ইওর। হি এর অবজেক্টিভ ফর্ম হিম, আর পজিটিভ ফর্ম হিজ, অর্থাৎ হিজের পরে কিন্তু অবশ্যই কিন্তু একটা নাউন থাকতে হবে। হিজ পেন বা হিজ বুক, হিজ যা কিছু একটা কিন্তু নাউন হবে। নেক্সট হচ্ছে দেখো সাবজেক্টিভ ফর্মে এদিকে সি যদি থাকে তাহলে সি হবে কি, সিটা অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, পজিটিভ ফর্ম হচ্ছে হারই হবে, ঠিক আছে। এবার দে যদি থাকে, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম এবং পজিটিভ ফর্ম হচ্ছে দেয়ার। এবার যদি কোনো নাম থাকে, নামের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন করবো না আমরা। সৌরভ অবজেক্টিভ ফর্ম সৌরভ হবে, আর এখানে তাহলে পজিটিভ ফর্ম সৌরভ হতো এখানে আর কি, যাই হোক পজিটিভ ফর্মে সৌরভ হতো, অ্যাপোস্ট্রফি এস দেওয়া করাতাম। যদিও এরকমটা পজিটিভ ফর্ম এদিকের পজিটিভ ফর্মটা প্রয়োজন হয় না। নেক্সট দেখো আমরা এই এক্সাম্পলটা দেখি, আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো এই জিনিসটা ব্যাপারটা। তাহলে দেখো এখানে অমল সেই টু রিতা আই গেভ ইউ মাই পেন, ভালো করে বোঝো। এখানে আমরা কি করব, অমল সেই টু রিতা, তাহলে এই অংশটুকু কি পরিবর্তন করব, এখানে কোনো রকম তেমন কিছু পরিবর্তন করা হয় না, শুধুমাত্র দেখবে যে সেই টুটা খালি, আর সেই টু থাকলে টোল করতে হবে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তাহলে অমল টোল রিতা, এইটুকু বোঝা গেছে ক্লিয়ার, কোনো রকম পরিবর্তন হয়নি, কিন্তু সেই টুটা টোল হয়েছে। আর লিঙ্কার হিসেবে কি বসানো হয়েছে, দ্যাট, লিঙ্কার হিসেবে কি বসানো হয়েছে, দ্যাট। এবার এই জায়গাটায় আসল করে ভালো করে বুঝো, দেখো এখানে আই রয়েছে, আইটা কি বললাম যে আইটা ফার্স্ট পার্সন হলে কি হবে, যে এই দিকের সাবজেক্টকে অমল আছে, এই অমল অনুসারে কিন্তু পরিবর্তনটা হবে। কি অনুসারে পরিবর্তন হবে, অমল অনুসারে। তো অমল ছেলে না মেয়ে, অমল তো ছেলে, এই কারণে দেখো এখানে কি বসেছে, হি বসে গেছে, হি বসেছে। এবার এখানে দেখো তারপরে এবার হ্যাভ গ্যাপ ছিল, তো হ্যাড গিভেন, এটা কেন হলো, এটা হচ্ছে এখানে প্রেজেন্ট পাস্ট ইন্ডিভিজুয়াল আছে, তো পাস্ট পারফেক্ট করতে হয়। এটা গ্রামারের যে ভার্বের রুলসটা, পরের রুলসটা আমি দেখাচ্ছি, ওই জন্য ক্লিয়ার হবে তখন। এখন জাস্ট এইটুকু প্রোনাউনটা বোঝো। এবার দেখো এখানে হি হ্যাড গিভেন হলো, এখানে এখানে কি ইউটা কি অনুসারে বললাম, ইউটা এখানে অবজেক্ট অনুসারে, এখানে রিতা অনুসারে বসবে। তো এখানে আমরা কি রিতা বসাতে পারবো, এখানে তো প্রোনাউন বসাতে হবে, এবং ঠিক আছে এখানে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তো রিতা তো মেয়ে, রিতা মেয়ে, তাহলে এখানে সি হিসেবে বসাবো না, তো সি তো বসাবো না, কারণ সি এর অবজেক্টিভ ফর্ম কোনটা, হার, এই হারটা এখানে বসাতে হবে, ক্লিয়ার। এবার দেখো এখানে মাইটা হচ্ছে কি, মাইটা হচ্ছে তোমরা কি পড়েছো ফার্স্ট পার্সনের মধ্যে আসে, তো এই মাইটা ফার্স্ট পার্সনে হলে কি এদিকে সাবজেক্ট অনুসারে বসবে, তো সাবজেক্ট হচ্ছে অমল, অমলের অমল তাহলে হি, এখানে তো পজিটিভ ফর্ম বসাতে হবে, তাহলে এখানে হচ্ছে কি হবে, অমলের জন্য এখানে হি না বসে কি হবে, এখানে হিস হবে, কি হয়ে যাবে, হিস। আর পেন তো পেন বসলো, বোঝা গেল না। দেখো আবার বুঝিয়ে দিচ্ছি, নাহলে তোমরা এই ভিডিওটাকে আবার ব্যাক করবে। দেখো তাহলে দেখো এইটুকু আবার বুঝিয়ে দিচ্ছি, অমল সেই টু রিতা, অমল টোল রিতা, আইটা কি হলো এখানে, এখানে লিঙ্কার বসলো দ্যাট, আইটা কিভাবে বসলো, আইটা এদিকের সাবজেক্ট অনুসারে বসলো, হি কেন বসলো, অমলটা ছেলে, এই কারণে সাবজেক্টিভ ফর্ম হি বসবে, এখানে অমল বসাবো না, প্রোনাউন বসাবো আমরা এখানে, ঠিক আছে, সবসময় প্রোনাউন বসাবো। তো হি বসলো। এবার এখানে দেখো গেভ রয়েছে, এই যেহেতু পাস্ট ইন্ডিফিনিট রয়েছে, তো পাস্ট পারফেক্ট করতে হয়, এই জন্য হ্যাড গিভেন করতে হয়। প্রোনাউনটা এখানে জাস্ট বুঝো আগে। তাহলে ইউটা রয়েছে, দেখো এবারে ইউটা রয়েছে কি, ইউটা তো সেকেন্ড পার্সন বলা হয়েছে, তো সেকেন্ড পার্সন এদিকের অবজেক্ট অনুসারে বসে, তো অবজেক্ট এখানে রিতা, তো এখানে সি বসবে না, তাহলে সি বসা উচিত ছিল, কিন্তু সি বসবে না কেন, সিটা তো সাবজেক্টিভ ফর্ম, তো সি এর অবজেক্টিভ ফর্ম কি, হার, এই হার বসেছে, এখানে হার দেখো, এই জন্য হার বসেছে, বুঝে গেছে। এবার আরেকটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে মাই রয়েছে, মাইটা কি এদিকে সাবজেক্ট অনুসারে বসবে, তো মাই তো হচ্ছে এখানে অমল, অমলটা এখানে বসছে, তো অমলের এখানে অমলটা তো ছেলে, এই কারণে এর পজিটিভ ফর্ম বসাতে হবে, এখানে হিজ বসাতে হবে, কি বসাতে হবে, এখানে ছেলে যেহেতু হি না বসে হিজ বসাতে হবে, এখানে পজিটিভ ফর্ম হি এর, হিজ পেন, ক্লিয়ার। নেক্সটটা দেখো, নেক্সট রুলসটা দেখো কি বলছে, নেক্সট এক্সাম্পল, আই সেই টু হার ইউ আর রাইট, তাহলে আমি বললাম আই টোল্ড হার হবে, এখানে সেই টু থাকলে টোল্ড হার হবে, আর লিঙ্কার হিসেবে দ্যাট বসেছে। এবার দেখো ইউটা তো অবজেক্ট কি অনুসারে বসে, এদিকের ইউটা সেকেন্ড পার্সন এদিকের অবজেক্ট অনুসারে বসে, তো হার আসে।
এর ইউটা কিন্তু এখানে সাবজেক্টিভ ফর্মে বসে আছে। তো এখানে সাবজেক্টিভ ফর্ম কি? হারের সাবজেক্টিভ ফর্ম কি তুমি দেখেছো? সি। তো এখানে সি বসবে। আর অ্যামিজার থাকলে মাথায় রাখবে ওয়াজ অথবা ওয়্যার বসে। তো সি এর পরে কি বসে? সি এর পরে তো ওয়্যার বসবে না। সি এর পরে তো ওয়াজ বসে। তো সি ওয়াজ তারপর রাইট। বোঝা গেছে এইটুকু? আশা করি তোমাদের বোঝা গেছে। এরপরে নেক্সট রুলসগুলো আমি তোমাদের দেখাবো। যেহেতু একটা ভিডিওতে অনেকটা বড় হয়ে যাবে, তোমরা বিরক্ত হয়ে যাবে। নেক্সট এইটুকুই দেখালাম। পরের রুলসগুলো আমি ধাপে, ধাপে করে দেখাবো। তোমরা এইটুকু যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানিও যে আমরা বুঝেছি। আর ভিডিওটাতে লাইক করে দিও। তোমরা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।